বাংলাদেশ দল সম্পর্কে পাকিস্তানের রমিজ রাজা বলেছেন যে প্রথম ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা ভুল করে, দ্বিতীয় ম্যাচে গিয়ে সেই ভুলগুলো আরো বেশি করে আর তৃতীয় ম্যাচে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নতুন নতুন ভুল করে। বাস্তবতা আসলে এটাই। শুরুতেই ভীষণ রকমভাবে হোঁচট খেয়েছে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে বসেছে, পাকিস্তানের বিপক্ষে দুটো টি-20-র একটাতে কোনো রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নতুন কিছু করা তো হয়নি, বেসিক ক্রিকেটে বাংলাদেশ আসলে খেলতে পারেনি। একমাত্র তানজিদ তামিম তিনি ধারাবাহিকভাবে কিছু রান করেছেন, এছাড়া পারভেজ হোসেন ইমনের একটা সেঞ্চুরি, লিটন দাসের একটা 40+ ইনিংস, তাওহিদ হৃদয়ের একটা 40+ ইনিংস ছাড়া আসলে আর কিছুই ছিল না, উল্লেখ করার মতো তেমন কিছু আসলে নেই। এবং এই ক্রিকেট দিয়ে আসলে বিশ্বকাপে ভালো কিছু করা যে সম্ভব না সেটা তো সবার বোধগম্য হয়েই গেছে। এখন বিষয়টা হলো যে বাংলাদেশের পাইপলাইন এতটাও সমৃদ্ধ না যে এই স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে বদলে নতুন ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া যাবে না, সেটা আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে আসলে পাইপলাইনে রয়েছেন 3জন ক্রিকেটার যাদেরকে টিম ম্যানেজমেন্ট আগামী দিনগুলোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দেখতে পারে, যারা আলোচনাতে ছিলেন। ইনফ্যাক্ট একজন হচ্ছেন নুরুল হাসান সোহান, যিনি গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে বেশ ভালো ক্রিকেট খেলছেন এবং নিজের ব্যাটিংয়ে অনেক ইমপ্রুভ করেছেন, যেটার প্রমাণ তিনি রাখতে সক্ষম হন ঘরোয়া আসরগুলোতে। আর একজন মাহিদুল অঙ্কন, যিনি বিপিএল এ দারুণ পারফর্ম করেছেন, বাংলাদেশ এ দলের হয়েও ভালো ক্রিকেট খেলেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই দুই ক্রিকেটারের হাতে বড় শট রয়েছে। শুধুমাত্র ওই সিঙ্গেলস ডাবলস দিয়ে টি-20 ক্রিকেটে বড় ইনিংস খেলা সম্ভব না, সেই দিন আর নাই। আপনাকে ছক্কা মারতে জানতে হবে এবং 6 দিয়েই আপনাকে মূলত রান করতে হবে। 6-4 না মারলে বড় রান আসলে আসবে না। তো সেই ক্ষেত্রে 6 হিটিং অ্যাবিলিটি নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের রয়েছে। আর একজন নাইম শেখ, যিনি বিপিএল এর টপ পারফর্মার ছিলেন, ঘরোয়া আসলে রেগুলার পারফর্ম করেন, তারপরে কোনো এক কারণে তাকে আসলে নির্বাচকরা কেন কি কারণে পছন্দ করে না আমার বোধগম্য আসলে হয় না, বাট তাকেও দেখা উচিত, যেহেতু যারা খেলছেন তারা আসলে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। সো সেই জায়গাটাতে বাস্তবতা এরকম যে ক্যাপ্টেন লিটন দাস আসলে তিনি দলে থাকবেন কিনা সেই প্রশ্ন উঠে যাবে। আর একটা সিরিজে খারাপ করলে এই প্রশ্ন উঠবে, তখন আলোচনা হবে যে ক্যাপ্টেন কোটায় লিটন দাস খেলছেন কিনা, বা ভাইস ক্যাপ্টেন শেখ মাহাদি তিনি আসলে দলে থাকার যোগ্যতা রাখেন কিনা, সেই প্রশ্ন উঠে গেছে বা উঠবেই। তো এই জায়গাটাতে পাইপলাইনে আমার মনে হয় যে এই 3 ক্রিকেটার রয়েছে, তাদেরকে একটু দেখা উচিত, সেটা শ্রীলঙ্কার বিপক্ষেই দেখে ফেলা উচিত। তারপর বিশ্বকাপের জন্য একটা স্কোয়াডের চিন্তাভাবনা সিলেক্টর আসলে করতে পারে। কিন্তু এই মুহূর্তে আসলে কেউই দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারছেন না। না শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক আশা করা হয়েছিল, ফেল করেছেন তিনি। জাকের আলী অনেক ধারাবাহিক আসলে হতে পারছেন না। সো যার কারণে আসলে ব্যাটিংয়ে বাংলাদেশ ডেফিনেটলি সাফার করছে। এবং যখনই অপোনেন্ট 200 রান করে ফেলে তখনই বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা ভেঙে পড়ছে, কলাপস করছে। যদিও লাহোরের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে, তারপরেও বাংলাদেশ আসলে বেসিক ব্যাটিংটাই করতে পারছে না। সো এটা হচ্ছে বাস্তবতা। এবং বোলিংয়ের কথা যদি বলি, মুস্তাফিজ আর তাসকিন ছাড়া বোলিং ডিপার্টমেন্ট কতটা দুর্বল হয়ে যায় সেই চেহারাটাও আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হাতে খুব বেশি অপশন নেই। তো অপশন না থাকার পরেও যে 3 জনের নাম বললাম, সেই 3 জনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আলোচনায় এর ভেতরে করেছে। এই 3 জন ন্যাশনাল টিমের বিবেচনাতে খুব ভালোভাবে আছে। এই 3 জনকে শ্রীলঙ্কার বিপক্ষে আসলে সুযোগ দিয়ে দেখা উচিত, তাতে আসলে কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। আমার মনে হয় যে 3 জন যদি কয়েকটা ম্যাচে সুযোগ পায় তারা খুব খারাপ করবে না। এবং পরিবর্তন অবশ্যই দরকার, ব্যাটিংয়ে সিগনিফিক্যান্ট চেঞ্জ না আসলে আসলে হবে না। মানে সেই জায়গাটাতে নাজমুল শান্ত, লিটন দাস কিংবা তাওহিদ হৃদয়রা যে স্টাইলে যে প্যাটার্নে টি-20তে ব্যাটিং করছেন, ওই ব্যাটিং আসলে টি-20তে এখন আর চলেই না। এটা বাস্তবতা মেনে নিতে হবে, এটা না মানলে আসলে হবে না। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগদান খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।